দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা ৩০। লেখনীতে ডায়ানা ইমরোজ লাকি। আরিফ এবং রায়ান সিঁড়ির মাঝ বরাবর এসে হঠাৎ কি যেন একটা মনে করে দুই ভাই থম মেরে দাঁড়িয়ে পড়ল। দুজনে কোনো বিষয়ে গভীর আলোচনা করছে। বিষয়টি লক্ষ্য করছে শফিক। শফিক অপেক্ষা করছে কখন তারা ছাদে পৌঁছাবে, কিন্তু শফিকের ইচ্ছে পূরণ হয়নি। আরিফ এবং রায়ান ছাদের দিকে না এসে নিচের দিকে নেমে গেছে। শফিকের ভালো লাগলো না। ও মুখে গামছাটা চেপে ধরে রাগ নিয়ন্ত্রণ করলো। ফারদিনা সুফিয়ানকে জড়িয়ে ধরেছে। ও সচক্ষে দেখেছে তাদের মধ্যে প্রেম চলছে, কিন্তু নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। রসিক তালুকদারকে বললে বিশ্বাস করবে না, ফারদিনার ভাইদের বললে মুখের কথা বিশ্বাস করবে না, উল্টো শফিককেই বিপদে পড়তে হবে। ও ছাদে আর আসলো না। ছাদের মূল দরজার আড়াল থেকেই নিচে নেমে গেল। সুফিয়ান ফারদিনাকে ছেড়ে দেয়। ফারদিনা বলল, আজমত আর কদিন পরে চলে যাবে। যে দুদিন আছে আমি আর তার সামনে যাব না। মনে থাকবে? থাকবে। দ্বিতীয়বার যদি দেখেছি ওর সামনে রং ঢং করেছ, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছ? ফারদিনা মাথা নাড়িয়ে বোঝালো সে বুঝেছে। সুফিয়ান বলল, মাথা নাড়ালে হবে না, মুখে বলো। আমি আর কখনো আজমাতের সামনে যাব না, আর যদি যাই তুমি আমাকে মেরে ফেলবে। এবার হয়েছে? বাবা, এখন দেখে আমাকেই প্রশ্ন করছো? ফারদিনা ছাদের মূল দরজার দিকে তাকিয়ে বলল, কেউ চলে আসবে, এসব নিয়ে আর কথা না বলি। আমার গোলাপ গাছ দেখেছো? না, চলো দেখাও। ছাদের এক পাশে নানা ধরনের ফুল গাছ, কিছু ফুলের ঘ্রাণে নিঃসাতুর হয়ে আছে চারিপাশ। সুফিয়ান দু হাত পেছনে বেঁধে দাঁড়িয়ে আছে। ফারদিনা ফুল গাছগুলোর কাছে বসে হাত দিয়ে স্পর্শ করে সুফিয়ানকে দেখাচ্ছে। শেষে ছুঁয়েছে 4টা গোলাপ গাছ। সুফিয়ান বলল, কবে গোলাপ গাছে গোলাপ ধরবে? যেদিন তুমি আমাকে নিজের করে নেবে, ভাবলেশীনভাবে বলল ফারদিনা। সুফিয়ান দৃঢ়তার সাথে বলল, আমি শিগগিরই তোমাকে নিজের করে নেব। ধরে নাও সেদিনই গোলাপ ফুটবে, যত্ন নিও ভালো করে। বলেই সুফিয়ান পাথরের বেঞ্চিতে বসলো। ফারদিনা শান্তভাবে বলল, আমি যদি কখনো হারিয়ে যাই তখন আমার গোলাপের খোঁজ নিও। যদি গোলাপ গাছটা জীবিত থাকে তাহলে ভাববে আমিও জীবিত আছি, আর যদি গোলাপ গাছটা অযত্নে মরে যায় তাহলে ভেবে নিও আমিও মরে গিয়েছি। বলেই ফারদিনা আনন্দে হেসে উঠল। এমনটা বললে সুফিয়ান রেগে যাবে সে জানে। ইচ্ছাকৃতভাবে রাগ তোলার জন্য চেষ্টা করলো। এতক্ষণ সুফিয়ান তার উপর রাগ দেখিয়েছে, চেঁচিয়েছে, এখন সে আলাদা করে শোধ নিতে চাইল। ফারদিনা হাসি থামিয়ে সুফিয়ানকে দেখছে। সুফিয়ানের দৃষ্টি একটি ছোট্ট ফুল গাছের দিকে। সে নিস্তব্ধ হয়ে তাকিয়ে আছে, যেন তার সাথে ফারদিনা নয়, ফুল গাছটার কথা বলছে। ফারদিনা সুফিয়ানের চাহনি অনুসরণ করে তাকালো ফুল গাছটার দিকে। এরপর সুফিয়ানকে বলল, কি দেখছো? আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ফুল গাছের দিকে তাকিয়ে আছো। আশ্চর্য হলো সে। সুফিয়ান ফারদিনার কথার কোনো প্রতিক্রিয়া করছে না। সে সমস্ত ধ্যানমগ্ন অবস্থায় তাকিয়ে রইল ফুল গাছটার দিকে। ঠিক সেদিনের মতো, যেদিন ফারদিনা সুফিয়ানকে স্বর্ণের বাঁশি উপহার দিয়েছিল। কিন্তু সেদিন সুফিয়ান এক ধ্যানে তাকিয়েছিল দিঘির জলের দিকে আর বলেছিল, আমি ছোট মাছ দেখছিলাম। কিন্তু আজ সে কিছুই উপহার দেয়নি তাকে, বরং সুফিয়ান রেগে যাবে এমনটি আশা করছিল। রাগ তো দূরের কথা, সুফিয়ান তার কথা শোনেনি বলেই ধরে নিল ফারদিনা। ফারদিনা সুফিয়ানের কাঁধে হাত রাখলো। তার হাত রাখতেই সুফিয়ানের এবার হুঁশ ফিরল। বলল, কিছু বলছিলে? এত গভীরভাবে কি ভাবছিলে তুমি? আমি এতক্ষণ যা বলেছি সেসবের কিছুই শোনোনি তুমি? সুফিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলল, শুনেছি। তোমার গোলাপ গাছ যেদিন ঝরে যাবে সেদিন তুমিও ঝরে যাবে, কিন্তু আমি বেঁচে থাকতে তোমাকে কখনোই ঝরে যেতে দেব না। ঝড় যদি তোমাকে ভেঙে দিতে চায় তবে আমি সেই ঝড়ের দিক বদলে দেব। ফারদিনা মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। নিস্তেজ ভঙ্গিতে বলল, তোমাকে কখনো কখনো আমার পর মনে হয়। প্রথম যেদিন রাখাল বাঁশিওয়ালাকে দেখেছিলাম, সেদিনের বাঁশিওয়ালা আর আজকের বাঁশিওয়ালার অনেক তফাৎ।
সুফিয়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমি আমাতে কোনো তফাৎ দেখছি না। তুমি আমাকে কখনো কখনো অন্য চোখে দেখছো। বলে থেমে গেল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে এদিক সেদিক তাকিয়ে বলল, চলো। কোথায়? ঝর্ণা দেখতে। সেটা কোথায়? আলিমনগরের মেয়ে হয়ে এটাই জানো না আমাদের গ্রামে প্রায় শেষ সীমান্তে ঝর্ণাঘাট আছে। সচরাচর সেখানে কেউ যায় না, কিন্তু আমরা যাব। ফারদিনা ভেবে বলল, মনে পড়েছে, আদিব ভাইয়ের কাছে ঝর্ণাঘাটের নাম শুনেছি। পাহাড়ের ঢালুতে অবস্থিত। বলা হয় সেখান থেকে কেউ একবার পড়ে গেলে আর বেঁচে ফিরতে পারবে না। তুমি সেখানে আমাকে কেন নিয়ে যেতে চাইছ? সুফিয়ান মসৃণ হেসে বলল, তোমার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। তুমি যদি আমার ক্ষতির মূল কারণ হও। বলেই ফারদিনা চাপা স্বরে হাসল। সুফিয়ান হাঁপ ছেড়ে বলল, তোমার সাথে কথা বললে আমার মেজাজ বিগড়ে যাবে। আমি যাচ্ছি। ঝর্ণাঘাট যাবে না? না, আমার সাথে যেও না। পাহাড়ের ঢালু থেকে আমি তোমাকে ফেলে দেব। রাগ করছো কেন? তুমি যাও, আমি ঝিলমিলকে সাথে নিয়ে বের হচ্ছি। মিথ্যা বলে বের হতে হবে। আমার জন্য না হয় একটু মিথ্যাই বললে। রশিদ তালুকদার বাগানে বসে আছে। সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খায়নি সে। কুদ্দুসের চিন্তা করছে। কুদ্দুসের বাবা মা কেউই বেঁচে নেই। গত 9 বছর ধরে কুদ্দুস তার সাথেই আছে। সেও ওকে নিজের সন্তানের মতোই দেখত। আজ সারাদিন পার হয়ে যাচ্ছে, কুদ্দুসের হদিশ পায়নি সে। শফিক একটু পরপর এসে জিজ্ঞেস করেছে তার কিছু চাই কিনা। সে প্রতিবারই কিছু চাই না বলেছে। শেষবার শফিক বলেছে রশিদের চোখ মুখ চিমসে ভাব চলে এসেছে। রাতে ঠিকভাবে ঘুম হয়নি। রশিদের ঘুম হয়েছে ঠিকঠাক। সুন্দর একটা স্বপ্ন দেখেছিল গতকাল রাতে। এখন স্বপ্নের কথা মনে পড়ছে না। আজকে রাতে মনে পড়বে। রশিদ রাতে যখনই স্বপ্ন দেখে পরদিন সেটা মনে পড়ে না। ঘুরে ফিরে রাতেই মনে পড়বে। কুদ্দুস কোথায় আছে কে জানে। রশিদ চিন্তিত। নিশ্চয়ই কোথাও লুকিয়ে বসে আছে। বেশিক্ষণ রশিদ সাহেব লুকিয়ে থাকতে দেবে না। সে বের হবে ওকে খুঁজতে, মনে মনে নিশ্চিত করলো। বেলা এখন ঠিক 1টার কাছাকাছি। সূর্য মাথার উপরে উঠেছে। রশিদ ঘাড় কাত করে সূর্যের দিকে দেখলো। কড়া রোদ। ঘাড় সোজা করলো। চোখ তুলে সামনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে গ্রামের নামকরা জ্যোতিষী গদাধর পণ্ডিত। বয়স তার 50 ছুঁয়েছে। তবুও চোখ দুটিতে এখনো আশ্চর্য তীক্ষ্ণ। কপালের বলিরেখায় বয়সের ছাপ, কিন্তু ভেতরে যেন গ্রহের আলো লুকানো। তার গায়ে গাঢ় গেরুয়া রঙের ধুতি, আর উপরে সাদা পাতলা চাদর যা হালকা বাতাসে দুলছে। গলায় রুদ্রাক্ষের মালা, এক হাতে পুরনো তামার আংটি, কানের কাছে পাক ধরা দাড়ি, আর কপালে গাঢ় চন্দনের টিপ। রশিদ বেশ সম্মানসূচক কণ্ঠে বলল, বসুন গদাধর বাবু। আপনি এখানে কেন? আপনি লোক পাঠালে আমিই চলে যেতাম। গদাধর আস্তে ধীরে বসে বলল, আপনার ভক্তি শ্রদ্ধা বরাবরই আমাকে মুগ্ধ করে। আজ বুধবার। আজকে দিনের দুপুরে রোদে হাঁটাচলা করা উত্তম, তাই হাঁটতে বের হয়েছি। পথেই আপনার বাড়ি পড়ল, ভাবলাম বসে যাই। অনেক খুশি হয়েছি আমি। আপনার পায়ের ধুলো পড়েছে আমার বাড়িতে, আমি ধন্য। আশা করি শীঘ্রই সুসংবাদ পাবো। গদাধর চোখ বুজে কিছু ভাবতে শুরু করলো। ততক্ষণে আরিব, রায়ান, ছায়েম বাগানে উপস্থিত হলো। তারা ভক্তির সাথে গদাধরের পা ধরে সালাম করলো। গদাধর চোখ মেলে তাকালো, বলল, ছেলেদের আদব কায়দা বেশ গভীর। সবকিছু ঠিকঠাক আছে তো? ছায়েম আগ বাড়িয়ে জবাব দিল, সব ঠিকঠাক আছে। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আরো ভালো কিছু করতে পারবো। রায়ান বলল, আমাদের নামডাক আলিমনগর এখন পর্যন্ত প্রভাব ফেলেছে। আগাম দিনে ফেলবে কিনা জানি না, তবে আপনি আমাদের নির্দেশনা দেবেন কি করলে আমাদের বংশের নাম উজ্জ্বল হবে। গদাধর বেশ কিছুক্ষণ নীরব থাকলো। তার নীরবতাটা সবাইকে ভাবাচ্ছে। তারা 3 ভাই একে অপরের সাথে চাওয়াচাই করলো। গদাধর নীরবতা ভেঙে কিছু বলবে সেই অপেক্ষা করছে তারা। গদাধরের পরবর্তী নির্দেশনা অপেক্ষা করছে তারা। সে ধ্যান ভেঙে বলল, অমঙ্গল, ঘোর অমঙ্গল।
শিগগিরই তোমাদের ওপর অমঙ্গলের ছায়া নেমে আসবে, মিলিয়ে নিও। রশিদ বেশ আকস্মিক হতচকিত হয়ে গেল। রায়ান কপালে ভাঁজ এনে দুই ভাইয়ের সাথে চোখ মেলালো। রায়ান তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিসের অমঙ্গল, খোলামেলা ভাবে বলুন। গদাধর বলল, অমঙ্গলের ছায়া আমি দেখতে পাচ্ছি, কি হবে জানি না, চোখ কান খোলা রেখে চলো। বলেই গদাধর উঠে দাঁড়ালো। তার কথার উপর আর কেউ প্রশ্ন তুলতে পারল না। তার সাথে সাথে রশিদও উঠে দাঁড়ালো। রশিদ বিনয়ের সাথে বলল, আজ দুপুরে যদি আমাদের সাথে অন্য মুখে তুলতেন। না, আজ আমি উপোস করেছি। আজকের দিনে আমি কখনই অন্য মুখে দিই না, ভুলে গিয়েছেন নিশ্চয়ই। গদাধর রেগে বলল। রশিদ বলল, মাফ করবেন, আমার ভুল হয়েছে, সত্যি মনে ছিল না। কিন্তু আমাদের অমঙ্গলের কথা বললেন, কি হবে যদি বলতেন? শুধু এতটুকুই বলবো, সাবধানে থাকবেন। বলেই গদাধর যেতেই তার সামনে পড়ে সুফিয়ান। সুফিয়ান রশিদের কাছেই আসছিল। গদাধর সুফিয়ানকে চোখ আধখোলা করে তার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করল। সুফিয়ান গদাধরকে সালাম দিল। গদাধর সালামের জবাব না দিয়ে ধীরে ধীরে বলল, তোমার জন্মরাশি অশ্বিনী। এই মাসে অমঙ্গল তারার ক্রোধ আছে, সতর্ক থেকেও। জল আর অগ্নি দুই বিপদ বয়ে আনবে। তোমার আশেপাশে কিছু মানুষ আছে যারা অচিরেই তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে। সুফিয়ান জবাব দিল না। সায়েম বলল, ওর কে ক্ষতি করবে, ওর তো কোনো শত্রু নেই। গদাধর বলল, শত্রু চোখে দেখা যায় না। শত্রু তার আক্রমণের আগে কখনোই ইঙ্গিত দেবে না যে আমি তার ক্ষতি করার জন্য ওৎ পেতে বসে আছি। শত্রু লক্ষ্য রাখে তার শিকারের ওপর, অপেক্ষা করে উপযুক্ত সময়ের। এর দিক দিয়েও কিছু মানুষের নজর আছে যা শিগগিরই ধ্বংসের বার্তা দেবে, হয়তো ধ্বংস করেই ফেলবে। রশিদ সুফিয়ানের পাশে দাঁড়ালো। তার কাঁধে ভরসাসূচক হাত রেখে বলল, সুফিয়ান আমাদের গ্রামের একটি নক্ষত্র, আপনি হয়তো জানেন না ও কিভাবে আমাদের কৃষিকাজকে কতটা উন্নত করেছে। আমার বিশ্বাস ওর কোনো শত্রু নেই, আর হবেও না। যদি কেউ ওর দিকে তেড়ে আসে তবে আমরা রুখে দাঁড়াবো। রায়ান রশিদের রেস্ট টেনে বলল, ঠিক বলেছেন আব্বা, সুফিয়ানের আমরা থাকতে কোনো ক্ষতি হবে না। থেমেই গদাধরের দিকে তাকিয়ে বলল, আমাদের একমাত্র বোন ফারদিনা, ওকে নিয়ে যদি কিছু বলতেন। গদাধর অগ্নি চোখে হঠাৎ করে সুফিয়ানের দিকে তাকালো। সুফিয়ান সবার নজরের আড়ালে বাড়ির ছাদের দিকে তাকালো। ফারদিনা দাঁড়িয়ে আছে রেলিং ধরে, চেয়ে আছে ঠিক তার পানে। গদাধর ফারদিনাকে নিয়ে কিছু বলবে, তাৎক্ষণিক মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। গদাধর 3 অক্ষরে একটা শব্দই বের করলো, শিগগিরই। এরপর থেমে গেল। তার কণ্ঠ এক ধরনের নিশ্চুপ গম্ভীরতা। গদাধর রশিদের থেকে বিদায় নিয়ে চলে যায়, যেন তাকে কেউ ধাওয়া করছে। ঠিক সেভাবেই হন্তদন্ত হয়ে ছুটে যায়। রায়ান বলল, জ্যোতিষী আসলে কাকে বাঁচাতে চাইছে, আমাদেরকে নাকি ঘনিয়ে আসা বিপদকে? স্পষ্ট করে কিছুই বলল না। সুফিয়ান বলল, এদের সব কথা বিশ্বাস করতে নেই, চলি। বলেই ফারদিনার দিকে একবার তাকিয়ে চলে যায়। দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। রশিদ বাড়ির মূল ফটক ছেড়ে বাইরে বের হন, সাথে 2 জন অনুচরী। সে হেঁটে যাচ্ছে নিকটবর্তী নদীর পাড়ের দিকে। তাদের দূর থেকে অনুসরণ করছে শফিক। কুদ্দুস চলে যাওয়াতে ওর জায়গাটা কয়েক ঘন্টা দখল করেছে। ওর মূল উদ্দেশ্য রশিদ তালুকদারের মন জয় করা, তার খাস চাকর হওয়া। কিন্তু খাস চাকর হওয়া তো বেশ কঠিন বিষয়। কুদ্দুস চলে যাওয়াতে ওর বেশ খুশি লাগছে, কিন্তু সকাল থেকে একবারও শফিক রশিদের সাথে ভালোভাবে কথা বলতে পারেনি। ওর সুযোগ হলেও যেন রশিদই সেই সুযোগ কাজে লাগাতে দেয়নি। রশিদের উদ্দেশ্য কুদ্দুসকে খোঁজা। পাড়ার লোক যদি জানে জমিদার রশিদ তালুকদারের সামান্য একজন কাজের লোককে খুঁজতে বের হয়েছে, তবে কি মন্তব্য করবে তারা? নানান ধরনের মন্তব্য করবে, হাসাহাসি করবে, হয়তো আড়ালে নয়তো নিঃশব্দে। কুদ্দুস অন্যদের কাছে সামান্য কাজের লোক হলেও রশিদের কাছে সামান্য কিংবা তুচ্ছ নয়। রশিদ ওকে স্নেহ করে,
কিছু মানুষ যেমনই হোক, সময়ের সাথে সাথে তাদের সাথে মিশতে মিশতে মানুষগুলো আমাদের অভ্যাস হয়ে দাঁড়ায়। কুদ্দুস তেমনভাবেই রশিদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আজ সারাদিন কারোর সাথে সে রাগ দেখাতে পারেনি। গা এখন ঝিমঝিম করছে। নিকটবর্তী নদীর তীরে তারা পৌঁছে যায়। কুদ্দুসের মন খারাপ হলে নদীর তীরে বসে থাকে। বেশ কিছুদিন আগেও রশিদের সাথে ঝগড়া করে কুদ্দুস নদীর তীরে বসেছিল। রশিদ আন্দাজ করলো আজও এসেছে। নদীতে জোয়ারের কলকল শব্দ বইছে, বাতাসে ভেজা ঘাসের ঘ্রাণ। তীব্র বাতাসে রশিদের জমকালো পোশাকের এক অংশ উড়ে গেল। সচরাচর তার নদীর তীরে আসা হয় না, আজ এসেছে। তার কারণ কুদ্দুস। প্রাকৃতিক পরিবেশের মাঝে মধ্যে বের হওয়াটা মন্দ নয় বলে স্বীকার করল রশিদ সাহেব। সে দম ছেড়ে ডানে তাকালো, কেউ নেই। এরপর বামে তাকিয়ে দেখলো দূরে কুদ্দুস পা বিছিয়ে ঘাসের উপর বসে আছে। রশিদ খুশি হলো। কুদ্দুস তাকে ছেড়ে যায়নি। সত্যি সত্যি ছেড়ে গেলে নদীর তীরে নয়, বরং গ্রাম ছেড়েই চলে যেত। রশিদ হাঁফ ছেড়ে ওদিকে এগিয়ে গেল। কুদ্দুস আর চোখে রশিদকে দেখছে, দেখেও না দেখার ভান করে ধরেছে এখনো। রশিদ কুদ্দুসের ঘাড়ের কাছে ছড়ি ঠুকে বলল, কালো, তুই অনেক বড় অন্যায় করেছিস। আজ সারাদিন আমি তোর জন্য অপেক্ষা করেছি, আর তুই এখানে বসে আছিস। রশিদ ভাবছে কুদ্দুস জবাব দেবে, কিন্তু না। ও মুখ গম্ভীর করে বসে আছে, কোনো প্রতিক্রিয়াই দেখাচ্ছে না। রশিদ নীরব কণ্ঠে আবার বলল, আমি ভেবেছিলাম তুই সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে গিয়েছিস, কিন্তু এখন মনে হচ্ছে আমি আমার সেবার জন্য সঠিক কাউকেই বেছে নিয়েছি। তুই আমার সাথে রাগ করিস না, আমি আর তোকে বকাঝকা করব না। কিন্তু তুই হয়তো জানিস না, আমি আমার রাগের মধ্যেই আমার ভালোবাসাটা প্রকাশ করতাম। তুই আমার রাগটা দেখছিস, ভালোবাসাটা না। কুদ্দুস হাতে ভর দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, নির্বিকার দৃষ্টিতে রশিদের দিকে তাকালো। এরপর নিশ্চুপ ভঙ্গিতে পথের উল্টো দিকে হাঁটা শুরু করলো। রশিদ দ্রুত হেঁটে কুদ্দুসের পথ রোধ করে বলল, তুই আমার সাথে ভাব নিচ্ছিস? আমি তোর যেভাবে রাগ ভাঙাচ্ছি সেইভাবে আমার সহধর্মিনীরও রাগ ভাঙায়নি। সারাদিন ধরে এখানে বসেছিলিস, চোখ মুখ শুকিয়ে গিয়েছে। চল বাড়ি চল। আমাকে লোকজন দেখে ফেললে ভিড় জমাবে, আবার অভিযোগ নিয়ে আসবে। কুদ্দুস এবার মুখ খুলল, বলল, আপনি চলে যান, আমি আর তালুকদার বাড়ি ফিরবো না, আপনার সাথেও কথা বলবো না। রশিদ বলল, এবার তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। শোন, কারোর অনুভূতি আর মন বদলানোর আগেই তার ইচ্ছাকে মূল্যায়ন করতে হয়। এই দেখ, তুই রাগ করে আছিস, আমি তোর রাগ ভাঙাতে আসছি, কিন্তু বারবার আমার অনুরোধকে তুই প্রত্যাখ্যান করছিস। এরপর যখন আমি ধৈর্য হারিয়ে ফেলবো, তখন আর তোর রাগকে মূল্য দেব না। কুদ্দুস দৃষ্টি আরেক দিকে নিয়ে বলল, আপনার মন পরিবর্তন হোক, তাতে আমার কিছুই যায় আসে না। আমি যাব না আপনার সাথে, ফিরে যান। বলেই কুদ্দুস হাঁটা শুরু করলো। রশিদ ওর হাত থাবা মেরে ধরলো, বলল, চল আমার সাথে। তুই যেতে চাইবি না, আর আমি তা মেনে নেব? বলেই কুদ্দুসকে টেনে হিঁচড়ে বাড়ির দিকে নিয়ে যেতে চাইল। কুদ্দুস ওর শরীরের সমস্ত শক্তি ছেড়ে দিল। ও কোনো মতেই যেতে রাজি নয় রশিদ সাহেবের সাথে। রশিদ টেনে হিঁচড়ে কুদ্দুসকে নিতে পারল না। কুদ্দুস মাটিতে চিত হয়ে পড়ে যায়। রশিদ বলল, আমারটা খেয়ে শরীর বেশ মোটা তাজা করেছিস, অনেক ভারী তুই, হাঁপিয়ে গিয়েছি। নাটক না করে উঠে চল আমার সাথে। কুদ্দুস মাটিতেই শুয়ে থাকা অবস্থায় বলে, আমি যাব না, আপনি ফিরে যান, আমি এভাবে এখানে শুয়ে থাকব। হতচ্ছাড়া, তোর মুখে কুকুরে প্রস্রাব করে দেবে, তখন বুঝবি মজা। ভালোই ভালোই উঠে আয়। করুক, আপনি যতক্ষণ না এখান থেকে যাবেন আমি কুকুরকে প্রস্রাব করতেও বাধা দেব না। রশিদ এবার প্রচণ্ড রেগে গেল, ঘাড়ের শিরা ফুলে উঠল, কিন্তু কোনোভাবে রাগকে নিয়ন্ত্রণ করে তার সাথে থাকা দুজন অনুচারীকে বলল, ওকে তুলে নিয়ে চল, ও নাকি যাবে না। তুই যাবি, তোর বাপ যাবে। কুদ্দুস বলল, পারলে আমার বাপকে নিয়ে যান, তবু আমি যাব না। ও কথা শেষ করতে না করতেই অনুচারী দুজন কুদ্দুসকে তুলে নিল। কুদ্দুস পা নাচিয়ে বলল, ছাড়ুন আমাকে। রশিদ বলল, বেশি ছটফট করিস না, মন পরিবর্তন হয়ে গেলে নদীতে ছুঁড়ে মারব। কুদ্দুস অনুচারীদের হাতের উপর থেকেই বলল,
আমি আপনাকে ছেড়ে দেবো ভেবেছেন? মরার পর ভূত হয়ে আপনাকেও জলে ডুবিয়ে মারব। দিন ফুরিয়ে রাতের আধার নেমে আসে। সন্ধ্যা ঠিক 7টা। সুফিয়ান লেবু দিয়ে চা করেছে। চায়ের কাপটা তার সামনে, ধোঁয়া উঠছে। ধোঁয়া থেকে লেবুর গন্ধ আসছে। সুফিয়ান বেশ কিছুক্ষণ ধরে লিখতেছিল। মাত্র কয়েক মিনিটের জন্য বিরতি নিয়ে চা করেছে। ঘরের দরজাটা খুলে রেখেছে। একটু পর পর কাঁধের উপর দিয়ে রাঙার দিকে তাকাচ্ছে। ও শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। আজকাল রাঙা বেশ শান্ত হয়ে থাকে। অদ্ভুত মনে হয় রাঙার নিস্তব্ধতা সুফিয়ানের কাছে। চায়ে চুমুক দিল সুফিয়ান। পাশেই কাপটা রেখে নিব কলমের কালি ডোবাতে পুনরায় লিখতে শুরু করলো। আজ ফারদিনাকে নিয়ে ঝর্ণার ঘাটে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু ফারদিনা সংবাদ পেয়ে সেই সুযোগ করে ঘর থেকে বের হতে পারেনি। ফারদিনা কখনো সুযোগ করতে চেয়েছে, আর কখনো সুযোগ হয়নি এমনটা হয়নি, আজ হয়েছে। ফারদিনা বারবার বলেছে তাকে নিয়ে দূরে চলে যাই, কিন্তু আমি কাপুরুষের মতো লুকিয়ে বেড়াতে চাই না। আমি রশিদ তালুকদারের সাথে কথা বলবো, ওনাকে মানানোর চেষ্টা করব। আশা করি উনি মানবেন, কিন্তু কোনোভাবে যদি আমার ধারণা ভুল হয়, সেদিনই আমি ফারদিনাকে নিয়ে চলে যাব দূর দেশে, যেখানে আমাদের ছোট্ট একটা সংসার হবে, পুচকি একটা মেয়ে বাবু হবে। সারাদিন দুটো বাচ্চাকে সামলাবো। ফারদিনা আমার কাছে একটা বাচ্চার মতো, একজন পুরুষের কাছে তার শখের নারী বাচ্চার মতো। সে বাচ্চার মতো তাকে লালন পালন করে। সুফিয়ান লেখা থামালো। অমৃত এক হাসি আনলো ঠোঁটের কোণে। বা হাত গালের ভর দিয়ে ভাবলো ফারদিনার কথা। তার বাচ্চা সুলভ আচরণ তাকে ভাবায়, কখনো মুগ্ধ করে, কখনো হাসায়, কখনো রাগায়। চায়ে দ্বিতীয় চুমুক দিল। কলমটি তুলে আবার লেখা শুরু করলো। কবিতা লিখতে চাইলো, কিন্তু আজ কবিতার লাইন মনে পড়ছে না। চোখ বুজে ফারদিনার রূপ ভাসিয়ে তোলার চেষ্টা করলো। তার রূপ অপার্থিব সুন্দর, যেন স্বর্গীয় পরী। সুফিয়ান চোখ মেলে চাইল। নিঃশব্দে হেসে লিখল, তোমার রূপের সৌন্দর্য বাঁধানো একটি রথ নেই। যতবার তোমার রূপ ভেসে ওঠে আমার নয়নে, ততবারই আমি হারিয়ে যাই অসীম প্রেমের সীমান্তে। একাধিক লোকের পায়ের আওয়াজ পেল সুফিয়ান। লেখা বন্ধ করে ঘরের বাইরে এলো। জেবুন্নেছা এসেছে, সাথে 4 জন অনুযায়ী। জেবুন্নেছা হেয়ালিপূর্ণভাবে বাড়ির চারিদিকে তাকালো। তার কাছে তুচ্ছ মনে হলো সুফিয়ানের এই বাড়ি। সে সেই চোখেই দেখছে। সুফিয়ান জেবুন্নেছার কাছে এগিয়ে বলল, আপনি এখানে কি জন্য এসেছেন? গ্রামটাই তো আমাদের, যেখানে খুশি সেখানে যেতে পারি। তোমার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? বলতে হবে, পুরো গ্রামটাই আপনাদের নামে লিখে দেয়নি সরকার। সামান্য জমিদার আপনারা, সামান্য দায়িত্বে আছেন। তার মানে এই নয় যে সবাইকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন। তোমার খুব তেজ দেখছি। 4 আনার রাখালের বড় বড় কথা। 4 আনার রাখালের এত বড় কথা। যদি 10 আনার হতাম তাহলে এতক্ষণে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দিতাম না। আমার তেজের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতেন। জেবুন্নেছা তিক্ত স্বরে মুখে চিমটি কেটে বলল, তোমার সাথে আমি ঝগড়া করতে আসিনি। আর তোমাকে দেখলেই আমার গা কেমন যেন জ্বলে ওঠে, না চাইতেও ঝগড়া হয়ে যায়। সাপ আর বেজির মতো। আপনি বেজি, আমি সাপ। যে সে সাপ না, বিষধর সাপ। ছোবলদার আগে কেটে পড়ুন। শোনো রাখাল, আমি একটা সংবাদ দিতে এসেছি, ঝগড়া করতে না। আমি একটা সংবাদ দেব, সত্যি ঘটনা জেনেছি। আপনি আগে বলবেন না আমি? জেবুন্নেছা চোখ মুখ লাল করে বলল, তুমি আগে বলো। সুফিয়ান ফিসফিস করে বলল, আপনি আপনার স্বামীকে নিজের হাতে খুন করেছেন। আমি কিন্তু সব জেনে গিয়েছি।